This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, ক্রসফায়ার ইলেকশন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 5ই জানুয়ারি 2024 ভোর রাত বাংলার রাজ্য রাজনীতির মানচিত্র ফুঁড়ে উঠে এলো একটি নাম, সন্দেশখালী। তারপর থেকে গত 4.5 মাস ধরে প্রত্যেক দিন সন্দেশখালী ঘটনাবহুল, প্রত্যেক দিন সন্দেশখালী শিরোনামে শুধু রাজ্য রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই, গোটা দেশে ছড়িয়ে পড়েছে সন্দেশখালীর ঘটনাক্রম এবং জানিয়ে চাপান উত্তর জারি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছে যে দিনের পর দিন প্রশাসনকে কার্যত নীরব দর্শক বানিয়ে তৃণমূলের এই দাপুটে নেতারা তারা তাদের দাদাগিরি চালিয়ে যেত। অভিযোগ উঠেছে যে এই সন্দেশখালী আসলে শোলের রামগড়ে পরিণত হয়েছিল, যেখানে এই শেখ শাহজাহান, শিবু হাজরাদের মনোরঞ্জনের জন্য জোর করে নিয়ে যাওয়া হতো গ্রামের মহিলাদের। আর এরই মধ্যে কয়েক সপ্তাহ আগে সেই কাহানি মে টুইস্ট, একটি ভিডিও, যে ভিডিও কারা পাবলিশ করেছে তা এখনও পর্যন্ত অজানা। তাই নিয়ে আবার নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি, যেখানে অভিযোগ করা হচ্ছে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির এক মণ্ডল সভাপতি তিনি বলছেন যে তারা যে ধর্ষণের অভিযোগ করিয়েছিলেন সেগুলো গোটাটাই ভুয়ো এবং সেগুলো টাকা দিয়ে। এই অভিযোগ পাল্টা অভিযোগ, এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যখন সন্দেশখালী তোলপাড়, সন্দেশখালী শুধুমাত্র একটা বিধানসভা কেন্দ্রের মধ্যে আবদ্ধ নেই, গোটা রাজ্যের 42টা কেন্দ্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তখন সেই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র যে লোকসভার মধ্যে পড়ে সেই বসিরহাটে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। বসিরহাটের মানুষ তারা কি ভাবছেন? সন্দেশখালী ইস্যু সেটা এই বসিরহাটে তো বটেই, রাজ্যের বাকি 41টি কেন্দ্রেও কীভাবে প্রভাব ফেলতে চলেছে। কারণ আমরা দেখেছি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রত্যেকের গলায় সন্দেশখালী প্রসঙ্গ। আবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করছেন যে সন্দেশখালীকে হাতিয়ার করে চক্রান্ত করে নাকি বাংলার অপমান করার চেষ্টা করা হচ্ছে, বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। কোনটা সত্যি কোনটা ভুল এই সমস্ত কিছু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন কৌশিক দত্ত, বিজেপির পক্ষ থেকে তন্ময় মণ্ডল, সিপিআইএমের পক্ষ থেকে মৈনাক মুখার্জি এবং রয়েছেন আইএসএফের পক্ষ থেকে মোহাম্মদ কুতুবউদ্দিন ফাতেহি, এবং এখানে রয়েছেন এই বসিরহাটের সাধারণ মানুষ, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন দলের সমর্থকরা এবং সাধারণ বসিরহাটের মানুষও রয়েছেন, যারা আসলে নির্ণয় করবেন এই বসিরহাট কেন্দ্রের ভবিষ্যৎ। আমি প্রথমে কৌশিকবাবুর কাছেই আসি। কৌশিকবাবু, আমরা যদি দেখি এই বসিরহাটে গত 5 বছর আপনাদের যিনি সাংসদ ছিলেন তিনি রূপলী পর্দার তারকা, তিনি এবার টিকিট পাননি। গত 5 বছরে বারংবার তিনি বিতর্কে জড়িয়েছেন। এবার তৃণমূল কংগ্রেস এই বসিরহাট বের করতে ভরসা রাখছে সেই পুরনো হাজি নুরুলেই। কিন্তু সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে আপনারা যথেষ্ট অস্বস্তিতে, যথেষ্ট চাপে, সেখানে বসিরহাট কেন্দ্র সত্যি কি বার করতে পারবেন? বসিরহাট লোকসভা পশ্চিমবাংলার 42টা লোকসভার মধ্যে তৃণমূল কংগ্রেসের সেফেস্ট সিট, এবং মার্জিন 2টো লোকসভার মধ্যে আমাদের প্রতিযোগিতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার আর হাজি নুরুল ইসলামের বসিরহাট লোকসভা কেন্দ্র, দুটো থেকেই আমরা ম্যামথ ম্যান্ডেটে জিতব। আর সন্দেশখালীর ইস্যু এক্সপোজড হয়েছে, সত্য প্রকাশিত হয়েছে। দেখুন, সন্দেশখালীতে দীর্ঘদিনই জমির রাজনীতি, ভেরির রাজনীতি ছিল, এবং পূর্বতন বাম আমলেও আমরা জানি নিরাপদবাবুর আমলেও কিন্তু সন্দেশখালী নিরাপদে ছিল না। আর যে ঘটনাটা ঘটেছে, দীর্ঘদিন আরএসএসের একটা পেনিট্রেশন ছিল, এবং বাম এবং রাম, সিপিএম এবং বিজেপির একটা ক্রিয়েটেড কনস্পিরেসির নাম হচ্ছে সন্দেশখালী। গঙ্গাধর কয়াল বিজেপিকে বানিয়ে দিয়েছে একেবারে বেহাল। সন্দেশখালীর ইস্যু বিজেপির পক্ষে বুমেরাং হয়েছে। সন্দেশখালীকে নিয়ে বিজেপি মাতামাতি করছিল একটাই কারণে, যে নারী ক্ষমতায়ন এবং উন্নয়নের প্রশ্নে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর যে রিপোর্ট, যেখানে পশ্চিমবঙ্গ সেফেস্ট জায়গা, নারীদের ক্ষেত্রে নিরাপদের অন্যতম স্থান হচ্ছে পশ্চিমবাংলা, এটা আমাদের রিপোর্ট না, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। এবং লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, নারী নিরাপত্তা, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে সারা ভারতবর্ষের কাছে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, সেখানে
পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকারকে কালিমালিপ্ত করার জন্য এটা বিজেপির একটা ক্রিয়েটেড কনস্পিরেসি আমি ছিল, তন্ময়বাবুর রিভার্স কাছে সুইং আসি। শুরু হয়ে গেছে। বিজেপির ক্রিয়েটেড কনস্পিরেসি, এটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ। আমরা দেখেছি যে প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক বললেও কম বলা হয় না যে এই সন্দেশখালীর প্রতিবাদী, এই সন্দেশখালীর অভিযোগকারিণী রেখা পাত্র, তাকে বিজেপি প্রার্থী করেছে বসিরহাট কেন্দ্রে। স্বয়ং প্রধানমন্ত্রী তাকে টেলিফোন করে শক্তি স্বরূপা বলে অভিহিত করেছেন। কিন্তু তারপর আমরা দেখেছি সেই রেখা পাত্র, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এই রেখা পাত্র, মাম্পি দাস, তারা নাকি জোর করিয়ে মহিলাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করাচ্ছিলেন এবং রেখা পাত্রকে তাকে রক্ষা কবচের জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে। যেটা বলছেন কৌশিকবাবুরা যে কোথাও কি সন্দেশখালী সেটা বুমেরাং হয়ে যাচ্ছে বিজেপির জন্য। প্রথমেই আজকে বেশ ভালো লাগছে যে ক্রস ফায়ার আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্নপ্রসূত চিন্তাভাবনা, যে নতুন সংসদ ভবনকে তাদের জায়গা দিয়েছে, এটাই নতুন ভারত। আর এই জন্য 24 ঘন্টাকে অসংখ্য ধন্যবাদ, তারা এই জিনিসটাকে তুলে ধরেছে, নতুন সংসদ ভবনকে। আর দ্বিতীয় কথা আসছি, যে জিনিসটা কৌশিকবাবু বললেন, আমি রেডি হয়ে এসেছি, কারণ হচ্ছে এই যে সেই উইলিয়ামস চ্যানেল আপনারা এখনও পেয়ে যাবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো রকম গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। উইলিয়ামস চ্যানেল একদিনের মধ্যে ক্রিয়েটেড হয়, ক্রিয়েট করেছিল, সাবস্ক্রাইবার ছিল মাত্র 124 জন, ভিউ হয়েছিল কত 30K ভিউ হয়েছিল একদিনের মধ্যে। আর কোনো ভিডিও নেই, একটি মাত্র ভিডিও, এই গঙ্গাধর কয়েলের ভিডিও। আমরা সবাই জানি যে ভিডিওটি যখন চলছিল, এই যে তলায় লেখা আছে, আপনাদের বড় বড় করে দেখাচ্ছি, সবাই জানেন, সবাই জাগ্রত বিবেক সম্পন্ন মানুষ, বসিরহাটের মানুষ। তো আপনারা দেখুন, এখানে যখন ভিডিওটি চলছিল তখন আমরা দেখছিলাম গঙ্গাধর বাবুর কথার সঙ্গে যে কথাগুলো তলায় যাচ্ছিল সেগুলো মোটেই ম্যাচ করছিল না। তো এটা একটা কাঁচা হাতের কাজ তৃণমূলের, যারা ওই আইপ্যাকের দ্বারস্থ হয়ে করছে এবং এরকম কাজের অনেক কিছু করছে। এবার সন্দেশখালী ইস্যুটা নিয়ে আমি সবচেয়ে বলতে গেলে আমার লজ্জা লাগছে, এই পশ্চিমবঙ্গের বুকে একজন মহিলা মুখ্যমন্ত্রী, ইস্যুটা আজকের ইস্যু নয়, এই সিপিএম আমলের ইস্যু। এই শেখ শাহজাহান সিপিএমের সম্পদ ছিল, এই সিপিএমের সম্পদ এখন তৃণমূলের হারমাতে পরিণত হয়েছে। আমরা জানি সন্দেশখালীর বের মজুর, সরবেরিয়া থেকে শুরু করে এমনকি জেলেখালি থেকে শুরু করে ওই রামপুর প্রত্যন্ত অঞ্চলে কিভাবে দিনের পর দিন ধরে গরিব মায়েদেরকে পিঠে বানানোর নাম করে তাদের যে শ্লীলতাহানি হয়েছে, সেটা আজকে সমস্ত এই মিডিয়া চ্যানেলই দেখিয়েছে, মিডিয়া চ্যানেলই আমাদেরকে জাগ্রত করেছে। একটাই প্রশ্ন তন্ময়বাবু আপনার কাছে, আপনি যেটা বলছেন ঠিকই যে উইলিয়ামস নামে একটা চ্যানেল ক্রিয়েট করা হলো, সেখান থেকে এটাই তার আগের দিন ক্রিয়েট করা হলো, তার পরের দিন পাবলিশ করা হলো। ডেফিনেটলি এই ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত কেউ এটাকে এখনো পর্যন্ত যাচাই করেননি বা করতে পারেননি। আমার প্রশ্ন হচ্ছে অন্য, আমার প্রশ্ন হচ্ছে কিন্তু তারপর তো আমরা দেখলাম যে বেশ কিছু মহিলা তারা অভিযোগ প্রত্যাহার করতে চাইলেন, তারা অভিযোগ প্রত্যাহার করলেন এবং ক্যামেরার সামনে তারা এসে বললেন যে তাদের দিয়ে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল। রেখা শর্মার বিরুদ্ধে অভিযোগ উঠলো যে তার উপস্থিতিতে সাদা কাগজে অভিযোগ করানো হয়েছিল, তারা জানেনই না যে আসলে তাদের ওই সইয়ের ওপরে ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। আমি এই প্রসঙ্গে আসছি, সন্দেশখালীতে কি পরিমাণে অত্যাচার হয়েছিল তার নিদর্শন আমরা জানেন। আমাদের এক কার্যকর্তা ছিল যিনি প্রদীপ মণ্ডল, এই শেখ শাহজাহান বাহিনী প্রদীপ মণ্ডল সহ আর দুজনকে কি নৃশংসভাবে হত্যা করেছিল এই রোহিঙ্গাদের দ্বারা, এটা সবাই জানেন। এবং সেই কেসের জন্য নেয়ার থানা এফআইআর পর্যন্ত দায়ের করা হয়নি। সন্দেশখালীতে কি পরিমাণে জঙ্গললাট চলে সেটা আমরা সবাই জানি। এই সন্দেশখালীতে কোনো আইসি, কোনো থানার কোনো ছোটোবাবু বড়োবাবু তারা কোনো রকম অভিযোগ নিতে অস্বীকার করে। আনটিল অ্যান্ড আনলেস রেখা আমাদের যে মহিলা কমিশনের চেয়ারপারসন আছেন তারা না আসা পর্যন্ত তপশিলি মোর্চা, আমাদের যে তপশিলি জাতির যিনি প্রতিনিধি আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের মুভমেন্ট বাড়া পর্যন্ত এই সন্দেশখালী ইস্যুটা এত হাইলাইটেড হতো না। কারণ দেখেছে কীভাবে ওই তপশিলি জাতি উপজাতিদের দীর্ঘদিন ধরে তাদের একমাত্র সহায় সম্বল তাদের ওই ভেরি, তাদের ওই ধান চাষের জমিগুলোকে দখল করে নিয়ে তাদেরকে বন্দুকের নলেজ মাথায় তাদেরকে বাধ্য করে এই সমস্ত সাদা কাগজে লেখানোর গল্প আমরা জানি এবং সেটা আজকে প্রমাণিত। এবং এই সমস্ত তথ্য দিনের পর দিন ধরে প্রকাশ্যে আসছে। এবং আপনারা জানেন কিভাবে এই আমাদের বসিরহাটের এসডিও থেকে শুরু করে ওই সন্দেশখালী মৈনাকের কাছে আসি, মিনাকা থানার আইসি এই গভীর ষড়যন্ত্রে যুক্ত। এবং মৈনাক, কৌশিক বাবুরা বলছেন বাম এবং রামের ষড়যন্ত্র, আর তন্ময় বাবু বলছেন যে আগে এই শেখ শাহজাহান সিপিএম এর সম্পদ ছিল। বিষয়টা হচ্ছে আমাদের যে প্রার্থী বসিরহাট লোকসভায় সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত উনি সন্দেশখালীর থেকে বিধায়ক ছিলেন।
উনি যতদিন বিধায়ক ছিলেন উনি বিধানসভার অভ্যন্তরে উনি বারবার করে বলেছেন, এই তথ্য রয়েছে বিধানসভার রেকর্ডে, যে যখন উনি বলছেন সন্দেশখালীর আদিবাসী মা বোনেদের ইজ্জত লুট হচ্ছে, সম্মান লুট হচ্ছে, গরিব মানুষের জমির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তৎকালীন তৃণমূল কংগ্রেসের ডেপুটি স্পিকার বর্তমানে বিজেপির নেত্রী সোনালী গুহ তিনি সেদিন নিরাপদ সর্দারের মাইকটা বন্ধ করে দিয়েছেন। আর রইল বাকি আজকে বিজেপি আর সিপিএমের গোটা বিজেপি সিপিএমের যে রামবামের কথা বলছেন তৃণমূল বিজেপির থেকে, আমি শুধু বলতে চাই শেখ শাহজাহানের সাথে গিয়ে দিনের পর দিন শুভেন্দু অধিকারী, তখন শুভেন্দু অধিকারী ওখানকার তৃণমূল কংগ্রেসের রাজ্যের অন্যতম নেতা, শুভেন্দু অধিকারী প্রতিদিন গিয়ে সন্দেশখালীর মানুষের জমির অধিকার কিভাবে কেড়ে নেওয়া যাবে, সন্দেশখালীর গরিব মানুষের চাষের জমিতে কিভাবে নোনা জল ঢুকিয়ে দেওয়া হবে, এর ব্লুপ্রিন্ট তৈরি করেছে শেখ শাহজাহানের সাথে বসে। শেখ শাহজাহান কোনো সময় সিপিএমের নেতা ছিল না, এরকম দুর্বৃত্তদের জায়গা সিপিএমে অন্তত থাকে না। আমাদের নেতা নিরাপদ সর্দার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, মানুষের, নারীদের, মায়েদের সামাজিক সুরক্ষার কথা, জমি রক্ষা করার কথা বলতে গিয়ে বিনা কারণে জেল খেটেছে নিরাপদ সর্দার। আর আজকে তৃণমূলের যারা নেতা তারা চুরি করতে গিয়ে তারা জেল খাটছে। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। রাম বাম এক হতে পারে না। কারা রামের ভরসায় তৃণমূল চলে, তৃণমূলের ভরসায় রাম চলে। তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিয়ে রাখছে প্রতিদিন আমাদের রাজ্যের নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এই রাজ্যের মাটিতে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে বিজেপি বাড়বে, আর বিজেপিকে বাড়াচ্ছে তিন করে, সেটা হচ্ছে এখানে কাউন্টার করতেই হবে। আমাদের লড়াই পরিষ্কার, তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। হ্যাঁ, আমরা জানি লড়াইটা কেমন হচ্ছে। কেরালায় ওয়ানাড কেন্দ্রে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থীকে ডি রাজার ওয়াইফ অ্যানি রাজা। কেরালে যেখানে প্রার্থী থাকে, কেরালে প্রার্থী রয়েছে, কেরালায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছে আপনাদের এখানে একাধিক জায়গায় অর্জুন সিং কে, আপনাদের ব্যারাকপুরের অর্জুন সিং, ব্যারাকপুরের অর্জুন সিং কে বাংলায় গিয়ে তৃণমূলের থেকে প্রার্থী হতে পারছে না। আর আজকে দাঁড়িয়ে থেকে অর্জুন সিং বলছে আমি গেরুয়া উত্তরীয় গলায় দিলাম। আমি আসবো, এক সেকেন্ড আসবো, উত্তরীয় গলায় দিলাম। এক সেকেন্ড, মৈনাক তন্ময় দুজনকে থামাচ্ছি। অর্জুন সিং থেকে শুরু করে মৈনাক তন্ময় থামাতে বললে থামাতে হবে, থামতে বললে থামতে হবে। সবাইকে বলে রাখছি, আমি কুতুবুদ্দিন ফতেহের কাছে আসি। আমরা জানি যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র, সেখানে একটা বড় অংশের একটা সংখ্যালঘু মানুষ সেখানে বসবাস করেন, যারা ভোটার। সেখানে দাঁড়িয়ে এবার আমরা দেখলাম যে বামেদের সঙ্গে আইএসএফ এর যোগ হলো না, আইএসএফ আলাদাভাবে প্রার্থী দিল। কোথাও কি মনে হয় না যে ভোট কাটাকাটির অঙ্ক, সেই অঙ্কটা এখানে ফ্যাক্টর হবে? যতদিন আমরা দেখেছি এবং এই বাংলার যতদিন ধরে ভোট হয়েছে, বর্তমান সময়ে যারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা নেওয়ার জন্য লাফালাফি করছে, এদের মূলত দুটো দলই। এরা চায় নিজেদের আত্মীয় স্বজনদের জন্য রাজনীতি করতে, নিজেদের পকেটকে ভরাবার জন্য রাজনীতি করতে, কিন্তু বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতি হবে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। যার কারণেই প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং তৃণমূল, এরা যে বাইনারি পলিটিক্স খেলা শুরু করেছে, এটা বাংলার জনগণ, বাংলার মানুষ তারা বুঝে গেছে। যার কারণেই এই বসিরহাট লোকসভাতে যদি স্বচ্ছভাবে ইলেকশন হয়, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খামচিহ্ন দিল্লির লালবাড়ি দখল করবে, দিল্লির লালবাড়িতে যাবে, এটা পরিষ্কার। আজকের এই যে সংখ্যাগুরুর কথা বলছেন, আমরা বলতে চাই পরিষ্কারভাবে, পশ্চিমবাংলার মানুষ হিসাবে ভোট হোক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নিরিখে দাঁড়িয়ে ভোট হোক। বর্তমান সময়ে সংখ্যাগুরু এবং বিভিন্ন রকম সিস্টেম চালু করে দিয়ে একটা ভোট বৈতরণী পার করার চিন্তা ভাবনা চেষ্টা নিয়েছে বিজেপি আর তৃণমূল। তার পরিষ্কার নজির হচ্ছে সন্দেশখালী। যে সন্দেশখালী নিয়ে কথা হচ্ছে, এই সন্দেশখালীটা আমরা মনে করি এটা একটা সম্পূর্ণ বাইনারি পলিটিক্স। তাই যদি না হতো, সন্দেশখালীর মায়েদের জন্য আজকের বিজেপির বোন সে দিল্লিতে দাঁড়িয়ে কিভাবে বলে যে এটা হিন্দু বোন কেন বলে? আমরা বলতে চাই, সন্দেশখালীর মা বাংলার মা, সন্দেশখালীর মা দলিত, হিন্দু, মুসলিম প্রত্যেকে আমাদের মা। অতএব তাকে মাকে মায়ের মর্যাদা দেওয়া হোক, হিন্দুর মর্যাদা নয়, মুসলমানের মর্যাদা নয়। এটা
দেখুন, নারী নির্যাতনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং দল জিরো টলারেন্স নীতি নিয়েছে। কৌশিক বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছেন যে যদি হাজি নুরুল জেতেন তাহলে, এক সেকেন্ড, যদি হাজি নুরুল জেতেন তাহলে তিনি সন্দেশখালী আসবেন। প্রশ্ন হচ্ছে যে তিনি প্রশাসনিক প্রধান, যখন সন্দেশখালীতে এরকম পরিস্থিতি এত মাস ধরে, তিনি সন্দেশখালী এলেন না কেন? তার ব্যস্ত শিডিউল, এবং বসিরহাট দক্ষিণটা হচ্ছে মোটামুটি আমাদের হার্ট অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এরিয়া, যার ফলে তাকে সব জায়গায় যেতে হচ্ছে। নিশ্চয়ই তিনি সন্দেশখালী যাবেন, এবং তিনি সন্দেশখালীর নিয়ে তার উন্নয়নের রোডম্যাপ তিনি ঘোষণা করেছেন। তিনি সন্দেশখালী হিঙ্গলগঞ্জের তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের পাশে আছেন। এটা আর প্রমাণ করার দরকার নেই। আর কিন্তু সন্দেশখালীতে দিনের পর দিন, বছরের পর বছর যে ঘটনা ঘটে এসেছে, আমরা যদি ধরেও নিই যে ভিডিওর পোর্শন আমরা বাদ দিলাম, যদি আমরা ধরেও নিই যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে, কিন্তু এত মানুষ যারা পথে বেরিয়েছেন, মহিলারা পথে বেরিয়ে তারা এতদিন পরে মুখ খুলছেন, সবটা মিথ্যে না, আমি অস্বীকার করছি না। অনভিপ্রেত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু 1% কি করছিল এই 99% জিরো টলারেন্স নীতি নিয়ে আপনার দল কি করছিল? দল শাহজাহান উত্তম শিবুকে সাসপেন্ড করেছে, তারা জেল খাটছে, তাদের রাজ্য সরকারই গ্রেফতার করেছে, লক্ষ লক্ষ শাহজাহান শিবু আছে গ্রামে গ্রামে, এবং তাদেরকে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কেন আজকে শাহজাহান শিবু তৈরি হলো কেন? এই বাংলায় দিদিমণির ক্ষমতায় আছে, কি বলে ক্ষমতায় এসেছিল? সন্দেশখালীর সত্য প্রকাশিত হওয়ার পর বাংলার রাজনীতিতে রিভার্সিং শুরু হয়ে গেছে। বাংলার রাজনীতিতে বিজেপির বিপক্ষে জনমত গড়ে উঠেছে। দিল্লিতে কেজরিওয়াল, বুমেরাং, অধিকার তেজস্বী যাদব আজকের দাদা দেখাতে পারবে। আমার মা বসিরহাট হসপিটালে যে চিকিৎসা পায় না, শুধু বিল্ডিংটা। বাংলার সংখ্যালঘু সম্প্রদায় মানুষ বোকা নয়। আইএসএফ তৃণমূলের নষ্ট করবে না, বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। বাম রাম খাম বিগ ছিল। বাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে আমি বলতে চাই, রাম খাম বিগ ছিল। হাজি নুরুলি হবেন হিরো। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে আমি বলতে চাই, তৃণমূলের প্রতিনিধির মুখে নারী সম্মান মানায় না। কারণ হচ্ছে ধূপগুড়িতে আমরা দেখেছি কিভাবে আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে, ভারতবর্ষের মানুষ বিভূষণের ঘটনা জানে, মণিপুরের ঘটনা জানে। বিজেপির মুখে শুনবো না। ধূপগুড়ি বিজেপির মুখে সত্যি স্বরূপ ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে নারী নির্যাতনে এক নম্বরে আছে। যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, ডাবল ইঞ্জিনের রাজ্য যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, ডাবল ইঞ্জিনের এক নম্বর রয়েছে। বিজেপির মুখে নারী নির্যাতনের কথা যে নারীদের সম্মান আর সমগ্র পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত, ধূপগুড়ি থেকে শুরু করে, কালিয়াগঞ্জ থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে সর্বত্র নারীর সম্মান আজ ভুলুণ্ঠিত। আমি বলতে চাই, বলে দিয়েছি স্লোগান হবে না, কোনো পার্টির স্লোগান পাল্টা স্লোগান হবে না। প্রসঙ্গত তৃণমূলের যে প্রতিনিধি আছেন তাকে বলছি, তৃণমূলের মুখে এই মুহূর্তে নারী সম্মানটা মানায় না। তার কারণ হচ্ছে সুদূর কোচবিহার, কালিয়াগঞ্জ, ধূপগুড়ি আর জ্বলছে শুধুমাত্র এই দলিত মহিলাদের থেকে শুরু করে পশ্চিমবঙ্গের জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মহিলাকে এরা যেভাবে ভুলুণ্ঠিত করেছে। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের নিরিখে বসিরহাট লোকসভা নির্বাচন। আমরা জানি 1977-এ এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় আলহাজ এম.এ. হান্নান, তখন বিজেপি তৈরি হয়নি, 1980-তে বিজেপি ফর্ম হয়, 1977-এ জনতা দলের পক্ষ থেকে তিনি জয়লাভ করেছিলেন। তাই এই বসিরহাটের মাটিতে বিজেপির জয়লাভ জাস্ট কিছুদিনের অপেক্ষা মাত্র। কারণ রেখা পাত্র শুধুমাত্র এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ নয়, রেখা পাত্র এই মুহূর্তেই পশ্চিমবঙ্গের প্রতিটি অবহেলিত, লাঞ্ছিত, ভুলুণ্ঠিত নারীর প্রতিনিধি, সমগ্র ভারতবর্ষের। ধর্ষণ তৃণমূল আর বিজেপির দুটো দলের সমর্থক শব্দ হচ্ছে নারীদের ওপর অত্যাচার, নারীদের ধর্ষণ করা। এটা হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সমর্থক শব্দ। একদিকে পশ্চিমবঙ্গে মহিলারা ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নারীদের ধর্ষণের দাম নির্ধারণ করে, আর অন্যদিকে হাতরাস, উন্নাও, মণিপুরে মহিলাদেরকে উলঙ্গ করে দিনের আলোয় রাস্তায় হাঁটায় বিজেপির নেতারা। আমার কথা সেটা না। মমতা ব্যানার্জি কালকে বসিরহাটে এসে
ব্যানার্জি কালকে বসিরহাটে এসে বলেছে যে উনি সন্দেশখালী যাবেন। আমি বলছি যে মমতা ব্যানার্জি সন্দেশখালী যাওয়ার থামতে হবে, একজন যখন বলবেন কৌশিক থামতে হবে, মৈনাক থামতে হবে, মৈনাক থামতে হবে, থামতে বললে থামতে হবে। আমার কৌশিক বাবুর কাছে এখানে প্রশ্ন, কৌশিক বাবু 5ই জানুয়ারির ঘটনা ঘটেছে, এখানে তাবর পুলিশ কর্তারা তারা চলে এলেন, 56 দিন লাগলো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে। শেখ শাহজাহান এই সন্দেশখালীতেই নিরাপদ আশ্রয়ে ছিল, এই বক্তব্য স্থানীয় বাসিন্দারা একাধিকবার বলেছেন। তার মধ্যে নিরাপদ সর্দার গ্রেফতার হয়ে গেলেন, সাংবাদিকরা গ্রেফতার হয়ে গেল, শেখ শাহজাহান গ্রেফতার হচ্ছিল না। না, বিষয়টা অনুসন্ধান করে দেখতে হয়েছে, কোর্টেরও একটা বিষয় ছিল, কোর্টেরও ম্যাটার ছিল, এবং বিষয়টা অনুসন্ধান করে দেখতে হয়েছে, এবং পাবলিককে সন্দেশখালীর পাবলিককে অ্যাজিটেটেড করা হয়েছিল। সন্দেশখালীর পাবলিককে আরএসএস এবং মিডিয়ার একটা অংশ, কিছু মনে করবেন না, আপনাদের কথা বলছি না, মিডিয়াদের একটা বড় অংশ আরএসএস, এবং যেহেতু নিরাপদবাবু ওখানে এমএলএ ছিলেন, এখানে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স হয়েছিল, এখানে তৃণমূল একটা গ্র্যান্ড অ্যালায়েন্স মহাঘট তৈরি হয়েছিল, যার ফলে আপনি তাহলে এখানে দাঁড়িয়ে হলফ করে বলুন সন্দেশখালীতে কিচ্ছু হয়নি, আপনি বলুন, সবাই মেনে নেবে, আপনি বলুন কিছু হয়নি তো। ইডি আধিকারিকদের উপর হামলা হয়নি, ঘটনা হয়েছে, তাল করা হয়েছে, ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছিল কি হয়নি? সেই জন্য বিধানসভায় দাঁড়িয়ে যারা করেছে তারা কিন্তু শাস্তি পেয়েছে, তারা কিন্তু জেল খাচ্ছে। যারা সন্দেশখালী কাণ্ডে সামান্য 1% অভিযুক্ত, তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের রেয়াত করেনি। প্রদীপ মণ্ডল খুন হয়েছিলেন কি হননি সেটা পরের বিষয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে সন্দেশখালী দোষীরা কিন্তু শাস্তি পেয়েছে। এই বিষয়ে কাউন্টার দিতে হবে, মৌপিয়াদি এই বিষয়ে কাউন্টার দিতে হবে, এক এক করে পশ্চিম বাংলার বিশেষ করে আমাদের রাজ্যের যে সমস্ত প্রতিনিধি ভাইয়েরা মিডিয়াতে কাজ করেন এবং প্রতিনিধি বোনেরা মিডিয়াতে কাজ করেন, তাদের বিরুদ্ধে বাংলার কোনো মানুষ যদি আঙুল তোলে, এটাকে আমি ঘৃণা চোখে দেখি। কেননা মিডিয়াদের জন্যই সারা পশ্চিম বাংলার যে সমস্ত কাহিনীগুলো আমরা বাংলার কোনায় কোনায় মানুষগুলো দেখতে পাচ্ছি। আজকের আপনারা জানেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি মানুষের স্বার্থে কথা বলার জন্য 42টা দিন তাকে নিরপরাধ একজন স্বচ্ছ ব্যক্তিকে 42 দিন ধরে জেল খাটতে হয়েছে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতির কথা বলে। আমরা বলতে চাই, পশ্চিমবাংলায় যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তাদের স্টেজ থেকে বলুক যে আপনারা কেউ বোমগুলি পিস্তল ধরবেন না। একটা রাজনৈতিক দলের বলার ক্ষমতা হয় না। নওশাদ সিদ্দিকী কলকাতার বুকে ভাইরাস সৃষ্টি করেছিল। আমরা ফুরফুরা শরীফকে শ্রদ্ধা করি, একমাত্র শ্রদ্ধা করি। দ্বিতীয় কেউ নওশাদ সিদ্দিকী কলকাতার বুকে ভাইরাস সৃষ্টি করেছিল। সরকার, রাজ্য সরকার দুষ্টের দমন শিষ্টের পালন করেছে। ধর্ম নিয়ে রাজনীতি করে না মমতা বন্দ্যোপাধ্যায়। আরে তোমরা তো বিজেপির দালাল। বিজেপির মোদি এখানে মুসলিম ভোট কাটার জন্য নওশাদকে ঠিক করেছে। নওশাদ হচ্ছে বিজেপির সেক্রেটারি, ফুরফুরা শরীফকে ভাঙিয়ে মুসলিম ভোটটাকে ভাঙার চেষ্টা করছে। ফুরফুরা শরীফকে শ্রদ্ধা করে, মাটিতে শ্রদ্ধা করে ধর্মের নামে বাংলার বুকে রাজ্য সরকার অশান্তি হতে দেবে না। তোমরা মোদির দালাল। আমি এখান থেকে প্রশ্ন নেব, হাত তুলবেন প্লিজ। ম্যাম, আমি প্রশ্নটা করছি আমার তৃণমূলের কৌশিক বাবুর কাছে, যে এত উন্নয়নের পরও বসিরহাটে যারা বিরোধী করে তাদের উপরে আক্রমণ কেন করা হয়? কৌশিক বাবু, এতই যদি উন্নয়ন, তাহলে বিরোধীদের উপর এত দমন পীড়ন কেন? কোথায় দমন পীড়ন? এখানে তো আমাদের রাজনৈতিক সৌজন্যতা বিজেপির সঙ্গে আমরা দেখালাম, একসঙ্গে ছবি তুললাম, একসঙ্গে চা খেলাম। বসিরহাটে শিষ্টাচার, সৌজন্যতা, সংস্কৃতি, বসিরহাটের একটা রাজনৈতিক ঐতিহ্য আছে। এখানে আমরা পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও আমাদের পারস্পরিক মেলবন্ধন, সম্পর্ক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো। একটা কথা আমি বিজেপির কাছে প্রশ্ন করতে চাই, স্বাধীনতার 75 বছর পরেও মণিপুর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, দেশের প্রধানমন্ত্রী তা নিয়ে যখন সংসদ ভবনে মুখ খুলতে পারে না, এরা নারী নির্যাতনের কথা বলে কি করে? আমি উত্তর দিচ্ছি।
মণিপুর কাণ্ডের যে ঘটনা ডক্টর ছিল সেটা প্রমাণিত হয়ে গিয়েছে, যাদেরকে টাকা দিয়ে এই মণিপুরের ভিডিও করানো হয়েছিল সে সমস্ত প্রমাণিত হয়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জ থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে সর্বত্র যে নারীদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে, সন্দেশখালিতে যেভাবে পিঠে বানানোর নতুন একটা স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে, এর উত্তর তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কি দেবে বা তৃণমূল কংগ্রেসের বন্ধু কি দেবে আমি জানতে চাই। মণিপুর এক সেকেন্ড তন্ময়, আমার প্রশ্ন তৃণমূলের যে প্রতিনিধি আছে তার কাছে, 15ই ফেব্রুয়ারি আমি যদি তারিখটা ভুল না করি, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি নাকি সন্দেশখালিতে ঢুকেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়ালেন। আজকে আমি জানতে চাই তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডটা কোথায় আছে, সেই কি তারা কি আজকে শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? উত্তর নেব। বিশেষ করে আমি এখানে একটু অ্যাড করে দেব, বিশেষ করে এই ভিডিও প্রকাশের পর কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে এমন কথাও বলা হয়েছে যে সাসপেনশন নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল যে শেখ শাহজাহানকে সাসপেনশনের ব্যাপারটা খতিয়ে দেখা দরকার। আপনারা কি এখন শেখ শাহজাহানের পাশে আছেন? আমরা বলছি তো যে আমরা শেখ শাহজাহানের পাশে আছেন কি নেই? না, নেই, এখনো পর্যন্ত নেই। এখনো পর্যন্ত না, যদি না শেখ শাহজাহান দুষ্টের দমন শিষ্টের পালন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেন। তৃণমূলের সোনার টুকরো ছেলে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টের দমন শিষ্টের পালন করেন। সোনার টুকরো ছেলে, তাকে তৃণমূল ফেলতে পারে না। আমার প্রশ্ন হলো বিজেপির তন্ময় বাবুর কাছে, যে রেখা পাত্রকে দাঁড় করিয়েছে আমাদের এমপি, আগের যে এমপি ছিল নুসরাত জাহান, সে পার্লামেন্টে গিয়ে তার অ্যাটেন্ডেন্স হলো 39% আর 5 বছরে। তাহলে আমাদের রেখা পাত্র কি করবে? পার্লামেন্টে গিয়ে আমাদের কথা কি তুলে ধরতে পারবে? নিশ্চয়ই পারবে না। কেন পারবে না? কেন মনে করছেন যে পারবে না? শিক্ষাগত যোগ্যতাই নেই, তাদের শিক্ষাগত যোগ্যতা নেই। না, আমি এখানে একটা কথা বলি, আমি এখানে একটা কথা বলি, আপনি এক সেকেন্ড না, এখানে এই কথাটার উত্তর আমিই দেব। রেখা পাত্র তিনি সাংসদ হওয়ার যোগ্য কি যোগ্য না সে তো ডেফিনেটলি বসিরহাটের মানুষ, তারা তার উত্তর দেবেন। কিন্তু শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই সাংসদের পারফরমেন্স বিচার হয় এমনটা কিন্তু নয় আমার মনে হয়। এবং এরকম আমাদের সংবিধানে এরকম কোনো নিয়মও নেই। আচ্ছা আমি উত্তরটা দিই। এক সেকেন্ড। ছোট ভাই তন্ময়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। ভাই ওখানে দাঁড়িয়ে বলল যে বাম আমল থেকে সন্দেশখালিতে নারী নির্যাতন হতো, জমিতে যে কেলেঙ্কারি ছিল তা ও দাঁড়িয়ে স্বীকার করেছে। তাহলে বিজেপি কেন ভোটের আগে এত তৎপর হলো, আগে কেন তৎপর হলো না? তাহলে তোমরাও উত্তর নিই। সন্দেশখালির লড়াই আজকের লড়াই না। সন্দেশখালির লড়াইয়ে বিজেপি লড়াই করছে কয়েক দশক ধরে। সন্দেশখালিতে প্রদীপ মণ্ডলরা জীবন দিয়ে প্রমাণ করেছে সন্দেশখালি লড়াইটা বিজেপির লড়াই না, তৃণমূল কংগ্রেসের লড়াই না, সিপিএমের লড়াই না। সন্দেশখালির লড়াই নিপীড়িত শোষিত মানুষের লড়াই। যে এখানে একটা, যেহেতু প্রদীপ মণ্ডলের কথা ঘুরে ফিরে আসছে, আমি শুধু একটা জিনিস মনে করাবো। সম্প্রতি আমরা দেখেছি যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং প্রদীপ মণ্ডলের ছেলে তিনি মেধা তালিকায় খুব ভালো জায়গা করে নিয়েছেন। আমার প্রশ্ন তৃণমূলের কৌশিক বাবুর কাছে, 2009 সাল, 14 সাল, 19 সাল তৃণমূলের জেতা সাংসদ কেন তারা প্রতি বছর এখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে তাদের টিকিট? কেন? আপনারা নিজেরাই কি নিজেদের সাংসদের পারফরম্যান্সে খুশি নন? আমাদের কি করেছেন? আচ্ছা, নুসরাত জাহান লাস্ট 5 বছর কি করেছেন বসিরহাটের জন্য? চ্যাপ্টার ক্লোজ। না ক্লোজ না। উত্তর দিচ্ছি। নুসরাত জাহান কি করেছেন? আমাদের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নামে ভোট হয়। কি করেছেন? 5 বছরে নুসরাত জাহান নামে ভোট হয়। টিকটকে ভিডিও বানিয়েছে। 5 বছরে টিকটকে 5 বছরে নুসরাত জাহান টিকটকে ভিডিও বানিয়েছে। টিকটকে নাচ করেছে। সেকেন্ডারি ম্যাটার। নুসরাত জাহান 5 বছরে টিকটকে ভিডিও বানিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে হাজী নুরুল ইসলাম 3 লক্ষেরও বেশি ভোটে জিতবে। আমি আসবো এক সেকেন্ড। করেছেন নুসরাত জাহান। এক সেকেন্ড উঠুন। বলছি আমার প্রশ্ন বিজেপি তৃণমূল দুজনকেই। প্রথমত তৃণমূলকে প্রশ্ন করছি যে করোনা বা লকডাউনের সময় আমাদের যে বিগত যে এমপি ছিলেন নুসরাত জাহান, তিনি টিকটক করেছেন এবং মুরগির মাংসের রেসিপি যখন মানুষ খেতে পেত না, লকডাউনের সময় গরিব মানুষ বসিরহাটবাসী না খেয়ে মরছে, তখন ওই এমপির মুরগির মাংস রেসিপি বানিয়েছে আর মুখে বরের সাথে ওই মেকআপ করে ছবি দিয়েছে। আর আমি বলতে যাচ্ছি বিজেপি যে বন্ধুর কাছে আমার প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী এখন সন্দেশখালি নিয়ে বিরাট মাতামাতি করছেন। শুভেন্দু অধিকারীর পরিচয় কি? 20 বছরে শুভেন্দু অধিকারী তৃণমূলের
নুসরত জাহান অ্যাট দ্যাট টাইম কোভিডের সময় 2020-21 কিন্তু যথেষ্ট ত্রাণ পাঠিয়েছিল, নুসরত জাহান হয়তো অ্যাবসেন্ট ছিল, কিন্তু নুসরত জাহান তার এমপি ল্যাডের টাকা দিয়ে, তার এখানকার সাংসদের প্রতিনিধি দিয়ে তিনি সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের বিভিন্ন রিমোট এরিয়ায় কোভিডের সময় কিন্তু ত্রাণ পাঠিয়েছিলেন। আর টিকটকটা তিনি একজন চিত্রাভিনেত্রী, এটা তার পার্সোনাল ম্যাটার। নুসরত জাহান চ্যাপ্টার নুসরত জাহান হয়নি যখন নুসরত জাহানকে আমি উত্তর দিচ্ছি, উত্তরটা আমাকে দিতে। প্রথম উত্তর হচ্ছে কোভিড পিরিয়ডে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সমগ্র বিশ্বের গরিব কল্যাণ যোজনায় সবথেকে বৃহত্তম খাদ্য সুরক্ষা প্রকল্প চলেছে। কোভিড পিরিয়ডে সর্বে সন্তু নিরাময়া সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া সর্বে ভবন্তু সুখিনঃ। আমরা বিশ্বের দেশের মানুষ মরছে বিনা পয়সায় কোভ্যাক্সিন, কোভিশিল্ড আমরা পৌঁছে দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি পশু দৈব কুটুম্বকম সর্বে সন্তু নিরাময়া সর্বে ভবন্তু সুখিনঃ। হিসাবটাই যে ব্যক্তি দিতে পারে না। যে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি এত মাতামাতি করছে, একটা কথা বিজেপিকে জবাব দিতে হবে যে কোন আলাদিনের প্রদীপ, কোন জাদু আছে যে চোরেরা ওখানে গেলে সাধু হয়ে যায়। প্রসঙ্গ হচ্ছে, আমি তৃণমূলের বন্ধুকে বলতে চাই, এটা কোনো আলাদিনের প্রদীপ না, কিছুই না। সংসদীয় গণতন্ত্রে যে কোনো সংসদীয় গণতন্ত্রে বিজেপি ওয়াশিং মেশিন, হেমন্ত বিশ্ব শর্মা, সংসদীয় গণতন্ত্রে যে কোনো ব্যক্তি তুলসী পাতা কাকুলি ঘোষ শুভেন্দু অধিকারী তার যোগ্যতা প্রমাণ করেছেন, বিজেপি করছেন এবং বিজেপি তাকে যথেষ্ট সম্মানের সঙ্গে পদ দিয়েছে। আমার তৃণমূলের দাদা কৌশিকের কাছে প্রশ্ন যে হাজী নুরুল ইসলাম 2009 থেকে 14 সাল পর্যন্ত আমাদের এখানে এমপি ছিল, উনি কি একটু তথ্য দিয়ে বলতে পারবেন একটাও কি ক্লিপ আছে যেখানে উনি বসিরহাটবাসীর জন্য একটা কিছু দাবি করেছে, উন্নয়নের কথা বলেছে, বসিরহাটের অসুবিধা কি বলেছেন? কৌশিক বাবু। হাজী নুরুল ইসলাম ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব, 2009 থেকে 2014 তিনি পরীক্ষিত এবং প্রমাণিত। এমপি ল্যাডের টাকা তিনি কলেজ, দাঙ্গার আগুন জ্বালিয়েছে হাজী নুরুল ইসলাম, সব জায়গায় দিয়েছেন। দাঙ্গা করে দাঙ্গার আগুন জ্বালিয়েছে, কত সাম্প্রদায়িক দেগঙ্গাতে মন্দিরের জন্য টাকা দিয়েছেন হাজী নুরুল ইসলাম। ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব, তিনি উন্নয়নের ক্ষেত্রে কোনো দলমত নির্বিশেষে ধর্মের উদ্যোগে তিনি কাজ করেছেন। আমি এখানে ইসলামের হাত হাজী নুরুল ইসলাম এক সেকেন্ড সময় একমাত্র হাজী নুরুল ইসলামকেই দেখা গেছিল 2009 সালে 10 সালে যখন সিপিএম এর ক্ষমতায়, তবুও আইলার সময় হিঙ্গলগঞ্জ সন্দেশকালীন তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের পাশে হাজী নুরুল ছিলেন। আমার সময় প্রাণের ত্রিপল লুটে পুটে খেয়েছে। আমার কোশ্চেন কৌশিকদার কাছে। কৌশিকদার, তৃণমূল কোনো কি রাজনৈতিক দল? যদি রাজনৈতিক দল হতো তাহলে ভোটারদেরকে, সাধারণ ভোটারকে উৎসাহিত করতো ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, ভোট প্রদান করার জন্য। কিন্তু এই ভয়ের আবাতন বা সন্ত্রাসের আবাতন কেন করে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছানোর জন্য? আপনি আচারী ধর্ম, ত্রিপুরায় 96% পঞ্চায়েতে মনোনয়ন দিতে পারে না। বাবা, তোমার কাছে গণতন্ত্রের শিক্ষা নেব না। 96% নমিনেশন দিতে পারেনি ত্রিপুরায়। উত্তরপ্রদেশে কি হয়েছে? আরে উত্তর ত্রিপুরা তো ক্ষমতায় আছে। একমাত্র রাজনৈতিক দল যারা হাইকোর্টের ভারতীয় জনতা পার্টির বাবা আরএসএস স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, বিজেপির দালাল ছিল, সাভারকার মুচলেকা দিয়েছিল। পেশেন্ট আছে, ডাক্তার নেই, কৌশিক বাবুরা সেদিকে কেন লক্ষ্য দিচ্ছে না? এখানে এত বড় বড় বক্তব্য দিচ্ছেন। আমার বোন প্রেগনেন্ট, বসিরহাট হসপিটালে নিয়ে গেছিলাম, 3 দিন পড়েছিল, চিকিৎসা হয়নি। কৌশিক বাবুকে প্রশ্ন করুন কেন বসিরহাট হসপিটালে ডাক্তার নেই? নামে একটা সুপার স্পেশালিটি হসপিটাল, বড় বড় বিল্ডিং, ডাক্তার নেই কেন? ডাক্তাররা কেন প্রাইভেটে ঢুকে থাকে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় বিপ্লব এসছে, সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে। তোমরা পূর্বতন বাম আমলের সঙ্গে কম্প্যারিজন করো, মোর দ্যান বেটার। তৃণমূলের তোমার বয়স কম ছিল 11 সালের আগে, তোমার বয়স 11 সালের আগে কম ছিল।
আমার তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন, গত 5 বছরে বসিরহাট লোকসভার নুসরত জাহান কি কাজ করেছেন তার একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন কি? ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট রয়েছে 2014 সাল থেকে। মাঝখানে শ্রমিকবাবু 1 বছর, আমি যদি শ্রমিকবাবুকে সাময়িকবাবু বলতেন, তিনি এমএলএও হয়েছিলেন। এখানে বিএডিপির টাকা আসছে না, এখানে অমৃত প্রকল্পের টাকা আসছে না, 15 ফিনান্সের টাকা আসছে না, বসিরহাট থেকে হাসনাবাদ থেকে শিয়ালদা ট্রেন যাচ্ছে না, ন্যাশনাল হাইওয়েতে টাকা আসছে না, 100 দিনের কাজে টাকা আসছে না, বাংলার সঙ্গে বঞ্চনা করছে। বসিরহাটে লোকসভা সীমান্তবর্তী বসিরহাটের জন্য ভারতীয় জনতা পার্টি কিছুই করেনি। ডাবলা রেলের ওভারব্রিজটাও করেনি, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি, বিএডিপির টাকা আসেনি, 15 ফিনান্সের টাকা আসেনি। আমি সবার কাছে একদম শেষ পর্যায়ে চলেছি, সবার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব, এক এক করে শুরু করি। প্রথমে আমি কুতুবুদ্দিন ফতেহির কাছে, সন্দেশখালী কি এবারের নির্বাচনে বসিরহাটের মূল ফ্যাক্টর? সন্দেশখালী ইস্যু, দেখুন, সন্দেশখালীর মা, সন্দেশখালীর বোন, সন্দেশখালীর ভাই, তারা যেভাবে প্রতিরোধ করেছে, যেভাবে আন্দোলন করেছে, যেভাবে মিডিয়া যেভাবে দেখিয়েছে, এটা সারা বাংলার মানুষ কিন্তু বর্তমান সময়ে বুঝতে পেরেছে যে বিজেপি আর তৃণমূলের ভিতরগত কোনো সেটিং হতে পারে। কেন এই রাজ্যে বিশেষ করে বসিরহাটে সেটিং করেছে আইএসএফ সিপিএম, বিশেষ করে বসিরহাটে প্রার্থী দিয়েছে হাজী নুরুল। প্রার্থী প্রত্যাহার করেছে বসিরহাট কেন্দ্রে। থামো, বিজেপি যে প্রার্থী দিয়েছে, আইএসএফ প্রার্থী প্রত্যাহার করেছে কেন? প্রার্থী দিয়েছে হাজী নুরুল, এটা ভাববার বিষয়। কেন হাজী নুরুল একজন প্রার্থী, সেটিং করে লোকসভা নির্বাচনটা ন্যাশনাল পার্সপেক্টিভে হচ্ছে। বিভ্রান্ত করছে। আসবো এক সেকেন্ড, যে অবস্থা সন্দেশখালী বিভিন্ন এক সেকেন্ড আপনারা এক সেকেন্ড পয়েন্ট বাই পয়েন্ট বলতে থামতে বললে থামতে হবে প্লিজ। আমার কৌশিক বাবুর কাছে প্রশ্ন, আপনি বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, কিন্তু হাজী নুরুলকে ফেরানো আসলে কি পোলারাইজেশনের লক্ষ্যে নয়? না, হাজী সাহেব সকল ধর্মের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা আছে। তাহলে এর আগের বার টিকিট দেননি কেন? আগের বার দেয়নি, কিন্তু এবার দেননি কেন? সেটা দলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত, হাইকমান্ডের সিদ্ধান্ত। প্রত্যেকটা শ্রী শব্দ কেন? প্রত্যেকটা বলতে দিতে হবে। কৌশিক বাবুর কথাই আমি বলতে চাই, শ্রমিক ভট্টাচার্যর কথা যেটা বললেন আপনি, শ্রমিক ভট্টাচার্য এই বসিরহাটের ভ্যাবলা সবচেয়ে যানজটপূর্ণ অঞ্চল, সেখানে তৎকালীন রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহার কাছ থেকে রেল ওভারপুল পাস করিয়ে নিয়ে এসেছিলেন। আপনাদের অসচেতনতার জন্য আমরা রেল ব্রিজ করতে পারিনি। তৎকালীন এইচআরডি মিনিস্টার মানসিকতা ভালো ছিল না। সীমান্তবর্তী এলাকায় বিএডিপি টাকা ঢুকছে না, সীমান্তবর্তী এলাকায় বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট, ন্যাশনাল হাইওয়েগুলো হচ্ছে না। আমি বলতে চাইছি রেলও বাড়েনি। আমার কাছে কথা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী নিরাপদ সর্দার বসিরহাটের এবং সন্দেশখালীর মানুষের কাছে পরীক্ষিত। অবশ্যই সন্দেশখালী একটা জাতীয় ইস্যু, এবারের নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে এটা একটা ফ্যাক্ট হতে পারে। কিন্তু আমরা বলতে পারি যে তৃণমূলের নেতারা যতবার জামা পরিবর্তন করে না ততবার প্রার্থী পরিবর্তন করে, এরা প্রতিবার প্রার্থী পরিবর্তন করছে। এই হাজী নুরুল ইসলামকে বসিরহাটের মানুষ আমাদের সময় একদম শেষ, শুরুতেই যেটা বলেছিলাম যে সন্দেশখালী শুধুমাত্র সন্দেশখালী বা বসিরহাটের ইস্যু নেই, ওরা রাজ্যের 42টা কেন্দ্রেই চর্চিত হচ্ছে এই সন্দেশখালী ইস্যু। এই সন্দেশখালীর মানুষ এবং সার্বিকভাবে বসিরহাটের মানুষ, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কোনটা ঠিক কোনটা ভুল, কিসের আধারে তারা বিচার করছেন, এই সমস্ত কিছুর হয়তো একটা ইঙ্গিত পাওয়া যাবে 4 জুন। যুযুধান সব পক্ষ আত্মবিশ্বাসী, শেষ কথা বলবেন এই বসিরহাটের মানুষই। আপাতত ক্রস ফায়ার ইলেকশন স্পেশাল এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।